পানু একজন দুর্দান্ত টেকনিশিয়ান ছিল। পরবর্তীতে পানু বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না বানিয়েছিল। যেহেতু পানু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আব্বাস আমার ক্লোজ ফ্রেন্ড, ওরা একটু চেয়েছিল ছবিটা আমি করি। আমি বললাম যে পানু এই ছবিটাতে আমাকে মানাবে না। এখানে কিন্তু কাঞ্চনের কোনো দোষ নেই। অসাধারণ নাম করা একজন মানুষ আব্দুল্লাহ আল মামুন, টেলিভিশন পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের একজন পার্সোনালিটি, ফিল্মের একজন পার্সোনালিটি, একজন লেখক, একজন পরিচালক, একজন হোয়াট নট। আমার সৌভাগ্য হয়েছে মামুন ভাইয়ের সাথে একটি ছবি করার। এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আলমগীর। আমি আসলে ছোট ছোট করে বলে যাচ্ছি, কারণ ৭০-৭৫ জন ডাইরেক্টরের কথা বলতে এ তো কয়েক মাস লাগবে। আর আমি যদি প্রত্যেকজন ডাইরেক্টরের ইন্ডিভিজুয়াল সবকিছু নিয়ে কথা বলি, তাহলে ১-১.৫ ঘন্টা কথা বলতে হবে এক একজন ডাইরেক্টরকে নিয়ে। সেটা সম্ভব না। আমি স্মরণ করছি, আমি এটা এই যে ডাইরেক্টরদেরকে স্মরণ করছি, ইটস মাই ট্রিবিউট টু দিস ডাইরেক্টরস, আর কিছু না। এই ডাইরেক্টররা তো আমাকে তৈরি করেছে, আমাকে বানিয়েছে। আমি কোনোদিন ওনাদের সম্পর্কে এভাবে বলার সুযোগও পাইনি। পেয়েছি, আমি কাজে লাগাচ্ছি। কতটুকু ভালো করে বলতে পারছি সেটা জানি না। মোতাল্লেব হোসেন, ওনারও বেশ কয়েকটা ছবি করেছি। ওনার সোশ্যাল ছবিও করেছি, ওনার কিছু পোশাকি ছবিও করেছি, আবার অ্যাকশন ছবিও করেছি। ওনাকে আমরা বলতাম টেনশন ডাইরেক্টর। সবসময় টেনশনে থাকতেন। কখন কাজ শেষ হবে একটি টেনশন থাকতো, কখন শিল্পীরা ওনার সাথে একটু দুষ্টামি করবে সেই টেনশনে থাকতো, কখন ডায়লগ যা বলছি সেটা এক্স্যাক্টলি স্ক্রিপ্টে লেখা আছে কিনা সেই টেনশনে থাকতেন। তো এরকম ওনাকে আমরা টেনশন ডাইরেক্টর বলতাম। ওনার সাথে বেশ কিছু ছবি করেছি। আবুল বাশার চূন্য, ওনার বেশ কিছু ছবি করেছি। ছোট্টখাট্ট মানুষ, মিষ্টি মিষ্টি কথা বলে, একজন বীর মুক্তিযোদ্ধা। তো উনি এই দেশে থাকেন না এখন, উনি আমেরিকাতে থাকেন। আমার সাথে যোগাযোগ আছে, উনি ভালো আছে। ওনার ছবির মধ্যে বিখ্যাত ছবি একটি আমি করেছি, সেটা হলো লাভ ইন সিমলা, কবরীর সাথে। ওই ছবিতে গান ছিল, ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। গানগুলো খুব হিট ছিল এক সময়। তারপরে আরেকটি গান ছিল, সৈন্যরে ছোট্ট খোকা সন্তর পাপ্পার কথা। এককালে কিছু কিছু গান গাইতে পারতাম, কিন্তু এখন আমি উইথ অল মাই সিনসিয়ারিটি বলছি, আমি এখন গান গাইতে খুব কষ্ট হয়, গাইতে পারি না। আমরা ২-৪টা গান শুনিয়ে ফেলতাম এতক্ষণে। তারপরে দিলীপ দার সম্পর্কে একটু বলি। দিলীপ দা ছিলেন আরেকজন মেথডিক্যাল ডাইরেক্টর। কোন শট কিভাবে নিবে, কোথায় কি করবে, ক্যামেরা কতটুকু মুভ করবে, আর্টিস্ট কতটুকু মুভ করবে, টোটালটা অঙ্ক কষার মতো মানে ভাগ করে 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 করতেন। এবং উনি যখন ছবি করতেন তখনই এফডিসিতে আসতেন, আড্ডা মারতেন, ঘুরতেন। কিন্তু উনি যখন ছবিটা শেষ করে প্রিন্ট নিয়ে এফডিসি থেকে চলে গেল ছবিটা ব্যবসা করার জন্য অফিসে, ৩ মাস ৪ মাস ১ বছর যদি ছবি না করেন কিন্তু এফডিসিতে আসতেন না। আর কি হলো দিলীপ দা, আপনি এফডিসিতে আসেন না, ঘটনা কি? বলে এফডিসিতে আসলে তোদেরকে দেখবো, আড্ডা মারবো। আমার তো ব্রেনে ২৪ ঘন্টা গল্প ঘুরতে থাকে, আমি ওইটার উপরে কাজ করি। আমি অফিসে ব্যবসা নিজে করি, আমার লোকজন আছে ওরাও করছে, আমি কতটা হেল্প করি, কিন্তু আমার ব্রেনে সবসময় গল্প ঘুরতে থাকে, আমি কি করে অডিয়েন্সের কাছে যাব। তো দিলীপ দার একটা অসাধারণ গুণ ছিল, উনি খুব ভালো গান গাইতেন, এককালে খুব নামকরা প্যারোডি সিঙ্গার ছিল। তারপর নিজে অভিনয় করতেন কমেডিয়ান হিসাবে। যেহেতু কমেডিয়ান হিসাবে অভিনয় করতেন, ওনার সংলাপগুলো কিন্তু খুব মজার মজার উইটি সংলাপ থাকতো। তো এনজয় করেছি ওনার সাথে কাজ করে। এরপর আসে ফখরুল হাসান বৈরাগী এবং শামসুদ্দিন টগর। ওনাদেরও ছবি করেছি আমি। ফখরুল হাসান বৈরাগীর কিছু সোশ্যাল ছবিও করেছি, কিছু অ্যাকশন ছবি করেছি। ফখরুল হাসান বৈরাগীর একটি ছবি ছিল কার পাপে, আরেকটি ছিল লুটেরা, এরকম বেশ কয়েকটা ছবি ছিল, আমার ইয়ে নাই। আর
শামসুদ্দিন টগর সাহেবের বোধহয় আমি একটি ছবি করেছি, সম্ভবত গলি থেকে রাজপথ, বাকিটা ঠিক মনে নেই। আর আমার হয়েছে কি, মানে আমি যাদের সাথে কাজ করেছি আমি কিন্তু ফ্রেন্ডলি হয়ে যেতাম। এই বৈরাগী, এই টগর ভাই, ওনার ফিল্মে আমার থেকে সিনিয়র, কিন্তু তারপরে সামহাও আই ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ দেম, সারা জীবনে ফ্রেন্ডলি ছিলাম। তো টগর ভাই তো নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। ফখরুল হাসান বৈরাগী এখনো আছে, কিন্তু উনি এফডিসিতে আসেন না। কেন আসেন না আমি জানি না। আমার খুব শখ ওনাকে দেখার একবার। মানে খুবই সত্যিকারের একজন মজার মানুষ ছিলেন, উইথ এ ভেরি বিগ হার্ট। এনিওয়ে, এই অনুষ্ঠানের মাধ্যমে যদি উনি খবর পায়, একটু যোগাযোগ করেন, ইচ্ছা হয় দেখতে। এরপর আসে একজন অ্যাকশন ডাইরেক্টর, দেওয়ান নজরুল। ওনারও বোধহয় 2টা ছবি করেছি। খুব বিখ্যাত অ্যাকশন ছবির ডাইরেক্টর। জসিমদের একটি ছবি, আমি প্রয়াত নায়ক জসিমের কথা বলছি, সেই ছবির প্রডিউসার ছিল জসিম। ছবিটার নাম ছিল দোস্ত দুশ্মন। সেই ছবি দেওয়ান নজরুল সাহেবের। তো আমি দেওয়ান নজরুল সাহেবের কটা ছবি করেছি মনে নেই, কিন্তু একটি ছবির কথা আমার মনে আছে, ওস্তাদ শাগরেদ, অ্যাকশন ছবি। তো খুব ডেডিকেটেড ফিল্ম মেকার। তবে ওনার আরেকটি পরিচয়, উনি কিন্তু খুব সুন্দর গান লিখতেন। ওনার অনেক গান অনেক চলচ্চিত্রে এসছে। এই মুহূর্তে আমার অভিনীত একটি ছবির যে ওনার একটি গান মনে পড়ছে, সেই গানটি উনি লিখেছিলেন, এন্ড্রু কিশোর গেয়েছিলেন, আমি অভিনয় করেছিলাম। সেই গানটি ছিল, এক চোর যায় চলে এই মন চুরি করে, পিছিয়ে লেগেছে দারোগা, রেহাই পাবে না তো, সামথিং সামথিং পড়বে প্রেমের হাতকড়া। এই অসাধারণ সুপার হিট গান উনি লিখেছেন। ভালো মানুষ, সুন্দর মানুষ, নির্ভেজাল মানুষ, কারো সাথে পাছে থাকে না। কিন্তু উনি অনেক ছবি করেছে। তো ওনার ওই ছবিগুলো সম্পর্কে আমি অতটা জানি না। আমি বোধহয় 1-2টা ছবি করেছে, দ্যাটস অল। উনি অ্যাকশন ছবি করতেন, আর আমি বরাবরই একটু সোশ্যাল ছবি করতাম। এই জন্য হয়তো ব্যাটে বলে হয়নি, বা যাক, সেটা পরের কথা। এবার বলি মতিউর রহমান পানু। সে কিন্তু আমার ক্যারিয়ারের বিগিনিং থেকেই উই ওয়ার ফ্রেন্ডস সামহাও। তারপর আমি মতিউর রহমান পানুর অনেকগুলো ছবি করেছি, অনেক সুন্দর রিলেশন। টেকনিক্যালি যদি আমি কথা বলি, পানু একজন দুর্দান্ত টেকনিশিয়ান ছিল, অসাধারণ বুদ্ধিমত্তা, সাথে শর্ট ডিভিশন করতেন, গল্পটা বলতেন। তবে একটু বদমেজাজি ছিলেন। মানে আর্টিস্ট না পারলে, এরা সিনিয়র আর্টিস্ট বা জুনিয়র আর্টিস্ট, উনি একটু টেম্পার লুজ করতেন সামটাইমস। কিন্তু সেটা যে অশালীন হয়ে যেত সেটা নয়, মানে বলতো আর কি। তো পানুর সাথে অনেক ছবি করেছি। লাস্ট কোন ছবি করেছি মনে নেই। পানুর সাথে আমি অনেকগুলো ছবি করেছি, অনেকগুলো। পানুর সাথে কিন্তু আমি অনেকগুলো, হ্যাঁ, একটা ছবির নাম মনে পড়ছে, যে নির্দোষ, ওটা পানুর সাথে করেছি। আরেকটা নির্যাতন, এই 2টা মনে পড়লো। আরেকটা হলো সাথী। এই তো আরো করেছি পানুর সাথে, কিন্তু আমার বেশ কয়েকটা ছবি আছে। আপন ভাই, অনেক ছবি পানুর সাথে, অনেকগুলো ছবি করেছি। অনেক স্মৃতি আছে, অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে। খুব অহংকার লোক ছিল পানু। ছবির বাইরে, চলচ্চিত্রের বাইরে কিছু নিয়ে ভাবতো না। পরবর্তীতে পানু বাংলাদেশের সবচাইতে বড় ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্না বানিয়েছিল। প্রডিউসার ছিল ওটা বানিয়েছিল তোজাম্মেল হক বকুল, কিন্তু ছবির প্রডিউসার ছিল পানু এবং আমারই আরেক বন্ধু আব্বাসুল্লাহ শিকদার, ওরা বানিয়েছিল। এই ছবিরও অনেকগুলো ইতিহাস আছে, এই বেদের মেয়ে জ্যোৎস্নার। যেহেতু পানু আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আব্বাস আমার ক্লোজ ফ্রেন্ড, ওরা একটু চেয়েছিল ছবিটা আমি করি, এবং ওরা যে আমাকে নিতে চেয়েছিল, ওদের সাথে ওই ছবির যে এডিটর ফজলে হক সাহেব, উনি এখনো বেঁচে আছেন, ওনাকে নিয়ে এসছিল আমার কাছে। ওরা 3 জন এসছিল। তো যখন ছবির নাম শুনলাম, আমি আসলে তো সোশ্যাল ছবি নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, আর ক্যারিয়ারের বিগিনিং এ রোমান্টিক ছবি করতাম, তারপর অ্যাকশন ছবি করেছি, 2-4টা পোশাকি ছবিও করেছি। আমি বললাম যে পানু, এই ছবিটাতে আমাকে মানাবে না। এই কথাটা সত্য কথা, যে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম। কিছুদিন আগে ফজলে হক সাহেব, আমি যে ব্যবসা করি সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসেছিলাম আড্ডা মারতে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, তখন বলে, আপনি কি ভুলে গেছেন যে এই ছবির জন্য আপনার বাড়িতে এসেছিলাম, আপনি ছবিটা করলেন না, আব্বাস একটু মাইন্ড করলো আপনার উপরে। বলে আসছিল, এখন আপনি বলাতে মনে পড়ছে, কিন্তু ভুলে গেছিলাম। এনিওয়ে, এখানে কিন্তু কাঞ্চনের কোনো দোষ নেই যে কাঞ্চন কেন করলো আমার ওই ছবি। কাঞ্চন যথারীতি কাঞ্চনের কাছে অফারটা গেছে, কাঞ্চন ছবি করেছে, কেন করবে না? কাঞ্চন করেছে, কিন্তু আমি নিজেকে ফিট মনে করিনি ওই ছবির জন্য। সামহাও ঘটনাটা মনে পড়লো, একটা ঘটনা। তারপরে এরপর আমি আমাদের চলচ্চিত্রের ট্র্যাকের বাইরে একজন পরিচালক,
অসাধারণ নাম করা একজন মানুষ, আব্দুল্লাহ আল মামুন। টেলিভিশন পার্সোনালিটি, সাংস্কৃতিক জগতের একজন পার্সোনালিটি, ফিল্মের একজন পার্সোনালিটি, একজন লেখক, একজন পরিচালক, একজন হোয়াট নট। আমার সৌভাগ্য হয়েছে মামুন ভাইয়ের সাথে একটি ছবি করার। সেই ছবিতেও ছিল ববিতা। ছবিটার নাম ছিল মানে না মানা। আমার খুব প্রিয়, আমার হৃদয়ের কাছাকাছি একটি ছবি, কিন্তু ছবিটার কোনো প্রিন্ট পাওয়া যায় না। আমি জানি না ছবির প্রিন্ট কোথাও আছে কিনা। এনিওয়ে, ওই ছবিতে একটি গান ছিল, খুব নামকরা গান ছিল। ওটার সুরকার ছিলেন আলম খান, কিন্তু গানটি গেয়েছিল আমার খুব ক্লোজ ফ্রেন্ড প্রবাল চৌধুরী, খুব নামকরা গায়ক। গানটা হলো, এই জীবন তো একদিন চলতে চলতে থেমে যাবে, কেউ তো জানে না কে কোথায় রবে। এই গানটা হঠাৎ মনে পড়লো, গান গাইতে কষ্ট হয়, তারপরও গাইলাম। এটা মামুন ভাইও ছেড়ে চলে গেছে আমাদেরকে। মামুন ভাইয়ের সাথে ছোট্ট একটি ঘটনা মনে পড়ছে আমার। ছবিটা যখন শুটিং শেষ হলো, মানে মামুন ভাই কি বলবো, উনি একজন বিকট প্রতিভা, বিকট একজন পার্সোনালিটি, বিশাল পার্সোনালিটি। ওনার সম্পর্কে কি বলবো, উনি ছবিটা যখন শুটিং শেষ করলো, তখনও ডাবিং করিনি ছবির। তো লাস্ট শুটিং হয়েছিল আমার মনে আছে বেঙ্গল স্টুডিওতে, এটা হাটখোলায়। তো শুটিং শেষ করে প্যাক আপ হলো, আমি মামুন ভাইকে আলাদা ডাকলাম একটু সাইডে, যে মামুন ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। তিনি এলেন, আমি বললাম যে মামুন ভাই, আপনার সাথে প্রথম কাজ করলাম, আমি কি আপনার এক্সপেকটেশন পূরণ করতে পেরেছি? তো উনি ওনার হাতটা দিয়ে আমার পেছনে একটু হাত দিল, দিয়ে বললো যে আমার এক্সপেকটেশনের থেকে অনেক ঊর্ধ্বে অনেক ভালো কাজ তুমি করেছো। আমি তোমার সম্পর্কে এতটুকু ভালো ধারণা ছিল না অভিনেতা হিসাবে। এক কথায় যদি বলি, অসাধারণ অভিনয় করেছো। তো আমি তো জীবনে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, এইসব ছোটখাটো কথা কিন্তু অ্যাওয়ার্ডের মতো আমাদেরকে ইন্সপিরেশন জুগিয়েছে যে মামুন ভাইয়ের মতো একজন লোক এই কথা বলেছে। আমি মামুন ভাইয়ের ছবি একটাই করেছি, কিন্তু পারিবারিক ভাবে আমি মামুন ভাইয়ের ফ্যামিলি, আমি আমার ফ্যামিলি, আমরা খুব ক্লোজ ছিলাম। তো উনিও দিল রোডে থাকতেন, আমিও দিল রোডে থাকতাম। তো ওইভাবে খুব যাতায়াত ছিল, কিন্তু ছবি করা হয়নি। এনিওয়ে যাক, তো ওনার যে সেই ছোট্ট ইন্সপিরেশনাল একটি কথা, এটা আজও আমার সাথে চলছে, আজও আমাকে কাজ করতে একটু ইন্সপিরেশন দেয়, কিন্তু সামহাও এখনো মন থেকে সায় দিচ্ছে না। যদি আবার কখনো সায় দেয়, অভিনয় করব, আপনাদের সামনে আসব, চেষ্টা করব অভিনয় করতে পারাটা অনেক বিরাট ব্যাপার।